বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সরকার, রাজনীতি, প্রশাসন নানা বিষয় নিয়ে আমরা কথা বলি, কিন্তু যে কোনো রাষ্ট্রের, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি এবং যার উপরে দাঁড়ায় একটি শাসন ব্যবস্থা, সেটি হচ্ছে স্থানীয় সরকার। যে দেশের স্থানীয় সরকার ব্যবস্থা যত শক্তিশালী, সেই তত বেশি শাসন ব্যবস্থার দিক থেকে, গণতন্ত্রের দিক থেকে অনেক বেশি সুদৃঢ় হয় এবং মানুষের যে সুযোগ সুবিধা বা কল্যাণকামী যেসব পরিকল্পনা সরকারের বা রাষ্ট্রের, সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানো অনেক সহজতর হয়। বাংলাদেশেও সংবিধানে এই কথা নিশ্চয়তা দেওয়া আছে, কিন্তু বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী তো নয়, বরং অনেক ক্ষেত্রেই দুর্বল থেকে দুর্বলতর হয়েছে। আমাদের কেন্দ্রীয় শাসন ব্যবস্থার সঙ্গে যারা আছেন, সংসদে যারা আছেন, সরকারের মন্ত্রীতে যারা আছেন, অভিযোগটা তাদের দিকে অনেকেই করেন যে তারা আসলে চান না স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হোক, কেননা এখানে এক ধরনের ক্ষমতার ভারসাম্যের সংকট আছে, ক্ষমতার লড়াই আছে দুই পক্ষের মধ্যে। কেননা সংসদে যিনি থাকেন তিনি চান না আসলে স্থানীয় সরকার থেকে খুব শক্তিশালী হয়ে সমস্ত সুযোগ সুবিধা তার কাছে যাক, এবং তাতে করে তিনি ভবিষ্যতে ভোটে দাঁড়িয়ে তার যে কর্তৃত্ব, তার যে ক্ষমতা, সেটি খর্ব হোক। আবার স্থানীয় সরকারের অনেকেই আছেন যে খুব দ্রুততার সঙ্গেই পার্লামেন্টে যেতে চান, এবং পার্লামেন্টে গিয়ে পার্লামেন্টে আসলে মূল করণীয় কি সেটি তারা নিশ্চিত হন না। মোটা দাগে এরকম একটা ধারণা আছে। এর বাইরেও স্থানীয় সরকার নিয়ে আরও ডিটেলসের আলোচনার সুযোগ রয়েছে, এবং এই প্যান্ডেমিকের সময়, কোভিড-19-এর সময়ও দেখা গেছে যে স্থানীয় সরকার ব্যবস্থা কতটা প্রয়োজনীয় ছিল, আর সেখানে দুর্বলতাগুলো কী কী, সেগুলো বেশ খানিকটা চিহ্নিত হয়েছে। এবং তার থেকে সব মিলিয়ে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে কীভাবে শক্তিশালী করা যায়, সেই সব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবার চেষ্টা করব। কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার উত্তরের বাসা থেকে যুক্ত হচ্ছেন ব্রিটানিয়া ইউনিভার্সিটির উপাচার্য এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, এই মুহূর্তে জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ পরিবহন মালিক সমিতির তিনি সভাপতি, এবং জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙা। স্বাগত আপনাকে এবং প্রফেসর তোফায়েল আহমেদ, আপনাকেও, আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় স্বাগত। প্রফেসর তোফায়েল আহমেদের সম্প্রতি আমরা গণমাধ্যমেও দেখলাম এবং জানি যে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের জন্য আপনি এটি পলিসি ব্রিফ তৈরি করেছেন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে, এবং প্যান্ডেমিকের সময়টাকেও মাথায় রেখে, এবং সেটি সম্প্রতি লঞ্চ হয়েছে। তো আমরা একটু আপনার কাছ থেকেই শুনতে চাই যে আপনি ওই পলিসি ব্রিফে আসলে কি বলতে চেয়েছেন, এবং প্রেক্ষাপটটাকে আসলে প্রথমে আপনি কিভাবে দেখিয়েছেন। ধন্যবাদ। প্যান্ডেমিক সিচুয়েশনটা এমন একটা অবস্থা ছিল যে এটার জন্য আসলে গ্লোবালি কোনো রাষ্ট্র, কোনো প্রশাসন তৈরি ছিল না আগে থেকে। এটা আচমকা হঠাৎ করে এসে পড়েছে, এবং তখন এক ধরনের সব দেশের সরকারগুলোই মোরলেস একটু দিশেহারা হয়ে পড়েছিল। ঠিক একই রকম ভাবে মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে আমরাও এই করোনা নিয়ে খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়ি, এবং একটা পর্যায়ে এসে লকডাউন হয়, সারা দেশ অচল হয়, এবং যেসব লোকজন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, কলে কারখানায়, ব্যবসা বাণিজ্যে, শহরে, বন্দরে কাজ করছিল, তারা এগুলো কাজ বন্ধ হওয়ার পরে তাদের ঘরমুখো হয়, এবং অনেকে বিভিন্নভাবে এফেক্টেড হচ্ছিলেন এই জীবাণুর দ্বারা। তো তখন এসে যেটা আমি আপনাদের এই যে সিজিএস এর যে পলিসি পেপারটা আমাকে যেটা বলা হয়েছিল, কারণ হচ্ছে লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা যত দুর্বল হোক, যত নেগলেক্টেড হোক, যত অবহেলার পাত্রই হোক, কিন্তু ক্রাইসিস মুভমেন্টে আমরা অন্য কোনো সংগঠন পাই না ব্যবহার করার জন্য। সুতরাং ওই মুরিব্যান্ড কন্ডিশনের ভাঙাচোরা জরাজীর্ণ যেই কাঠামোটা আছে, সেটাকে আমরা আবার ফিরে যাই এবং ব্যবহার করি। তাদের উপরে অনেকগুলো কাজ এসে পড়ে। সেটার মধ্যে বড় কাজ হচ্ছিল যে মানুষগুলো কর্মচ্যুত হয়ে বা সাময়িকভাবে কর্মস্থান ত্যাগ করে তাদের জন্মস্থানের দিকে অগ্রসর হয়েছে, এবং সে মানুষগুলো অনেক সময় যে সব গরিব ছিল সব তা না, তারা হয়তো মোটামুটি খেয়ে পড়েছিল, কিন্তু এখন কাজকর্মহীনভাবে তারা উপার্জনহীন হয়ে তারা বাড়ি করে যাওয়ার পরে এই যে খাবার সংকট, এই খাবার সংকট মোকাবেলায় সরকার
একটা রিলিফ অপারেশন শুরু করে। সেই রিলিফ অপারেশনে বিশেষ করে লোকাল লেভেলে ডিস্ট্রিবিউশন চ্যানেল হিসেবে, ডিস্ট্রিবিউশন পয়েন্ট হিসেবে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভাকে ব্যবহার করা হয়। পত্র পত্রিকা সর্বত্র কিন্তু হঠাৎ করে একটা আবার পাশাপাশি একটা নিউজে দেখা গেল যে প্রচুর আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি এইসবের প্রশ্ন আসলো এবং বেশ কিছু ইউনিয়ন পরিষদ এই চেয়ারম্যান বা পৌরসভার কাউন্সিলর এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো এবং একটা হিউম্যান ক্রাই হলো। তো সেই পরিপ্রেক্ষিতেই এটাকে পিছনে রেখেই, ব্যাকগ্রাউন্ডে রেখেই আমি দেখার চেষ্টা করেছি যে স্থানীয় সরকারগুলোর কি অবস্থায় এই অপারেশনটা নেমেছিল, তারা কোথায় ফেল করেছে, কোথায় অসুবিধা হয়েছে এবং ভবিষ্যতে কি করা দরকার। এরকম 3টা কোশ্চেন নিয়েই একটা ছোট্ট পলিসি ব্রিফ তৈরি করেছিলাম, যেটা প্রেজেন্ট করেছি বলছেন। প্রথমত হচ্ছে যে এই কাজটার জন্য কেউ মানসিকভাবে প্রস্তুত ছিল না এবং সরকারের দিক থেকে যে রিলিফ অপারেশনটা শুরু হয়েছে যে সেইটার মধ্যেও যে চাল, গম, অর্থ, নগদ এগুলো দেওয়া হয়েছে, কিন্তু কি পরিমাণ দেওয়া হবে, কি ডিমান্ড, কি পরিমাণ আছে, প্রয়োজন কত, কি পরিমাণ দেওয়া হবে, এরকম কোনো প্ল্যান ছিল না। কারণ সরকারের হাতে যা ছিল তাই তারা বিতরণ করেছে। আর এদিকে ইউনিয়ন পরিষদগুলো তারাও কিন্তু এগুলো একসাথে হ্যান্ডেল করার মতো তাদেরও ক্যাপাসিটি ছিল না, তারাও প্রস্তুত ছিল না, ক্যাপাসিটিও ছিল না। আর একদিক থেকে হচ্ছে এক ধরনের একটা কি বলবো হট্টগোল, যে অনেক লোক একসাথে এই হাত বাড়াচ্ছে বা বহু মানুষ এটার মধ্যে আগ্রহী হচ্ছে, বা অনেক মানুষ আসছে তারা কোনোদিন কারো কাছে হাত পাতে নাই, কিন্তু এমন একটা অবস্থা দাঁড়িয়ে গেল তাদের প্রয়োজন হয়ে পড়ছে কিন্তু তারা হাত পাততে পারছে না। এই রকমের একটা সিচুয়েশন। আরেকটা হচ্ছে যে যাদের শক্তি সামর্থ্য আছে, যারা এগুলো করে অভ্যস্ত, দৌড়াদৌড়ি করে তারা অনেকবার সংগ্রহ করে নিচ্ছে, অনেকের কাছ থেকে অনেক সোর্স থেকে তারা নিয়ে নিচ্ছে। আবার বৃদ্ধ, মহিলা, অক্ষম তারা কিন্তু কোথাও গিয়ে দাঁড়াতে পারছে না। এইরকমের একটা হযবরল অবস্থার মধ্যে ছিল। তো এইগুলোর আমি একটা দেখার চেষ্টা করছি কোথায় সমস্যা। সমস্যার মধ্যে যেটা দেখেছি যে আমাদের সরকার যা করেছেন, সরকারের সদিচ্ছার অভাব ছিল না, সরকার যা পেরেছে সংগ্রহ করে ওটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমাদের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে গিয়ে সরকারের সমস্ত দায় দায়িত্বগুলো অফিসিয়ালি সার্কুলার দিয়ে ছিল জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, ডেপুটি কমিশনার, ইউএনও, তাদের কাছে মোটাল সার্কুলারগুলো গেছে এবং তাদের দায়িত্বেই কিন্তু এগুলো বিতরণ হয়েছে। ডিস্ট্রিবিউশন পয়েন্টে গিয়ে ইউনিয়ন পরিষদ যুক্ত হয়েছে। যে ইউনিয়ন পরিষদ যুক্ত হওয়ার সাথে অনেকগুলো অন্যান্য এলিমেন্ট এখানে যুক্ত হয়েছে। লোকাল পলিটিক্স, সামনে ইলেকশন, সেটাকে কেন্দ্র করে লোকাল নেতাদের মধ্যে এক ধরনের এরকম কিছু ফেভার দেওয়ার সময় আসলে তারা তখন এগুলোকে ব্যবহার করতে চায়। আবার লোকাল রাইভেলরি আছে, বহু রকমের দ্বন্দ্ব ফাসাদ আছে, এগুলাকে এই সময় একটু উচকে দিতে চায়। এই সব কিছু মিলিয়ে এইখানে কিছু কিছু গোলযোগ দেখা দিয়েছে। কারণ কাকে দেওয়া হবে তার তো তালিকা আগে তৈরি হয়নি, আর কত পরিমাণ লাগবে তারও কিন্তু প্রয়োজন নির্ধারণ করা হয়নি, যার ফলে যখন যা আসছে সেটা ডিস্ট্রিবিউশনে গেছে। এতে করে একটু হযবরল অবস্থা হয়েছে প্রথম দিকে এবং এটা গ্র্যাজুয়ালি হয়তো সবাই পেয়েছে কম বেশি, কিন্তু এটা সঠিকভাবে জাস্টিস এই সময়ের মধ্যে, যেহেতু সময়টা ছিল অত্যন্ত প্রেশারাইজ করা হয়েছে, অত্যন্ত প্রেশারের মধ্যে কাজ করে, সেটা করা যায়নি। আমি যেটা বলতে চেয়েছি, বলার চেষ্টা করেছি, যা হওয়ার হয়েছে। কিন্তু আমরা এখন যখন এটা প্যান্ডেমিকের এই প্রকোপটা কমেছে, এই ক্রাইসিস আর সামনেও আসতে পারে এবং এটা স্বাভাবিক, না আসলেও শান্তির সময়ও কিন্তু আমাদের কাজ করার সময় এই অভিজ্ঞতাগুলো কাজে লাগানো যাবে। সেই জন্য এখানে যারা যারা অংশগ্রহণ করেছিলেন সব স্টেক হোল্ডার, একটা হচ্ছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল গভর্নমেন্ট, লোকাল ইনফ্লুয়েন্সিয়াল পারসনস, লোকাল এনজিওস এবং লোকালি যারা সমাজকর্মী, জননেতা, তারা সবাই একসাথে বসুন, বসে একটু চিন্তা করুন যে ওই ক্রাইসিস টাইমের 3 মাস, বিশেষ করে এপ্রিল, মে, জুন, এই 3 মাসে অপারেশনটা হয়েছে, এই 3 মাসের অপারেশনের ভুল ত্রুটিগুলো কি হয়েছে, কেন হয়েছে, এগুলো ভবিষ্যতে কিভাবে আমরা রেকটিফাই করতে পারি, এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করা দরকার। আর একটা জিনিস আমি আইডেন্টিফাই করেছি এখান থেকে, যে অনেকগুলো মিনিস্ট্রি থেকে সার্কুলার কিন্তু সরাসরি নিচের দিকে গেছে। সেই সার্কুলারগুলো দেওয়ার সময় তারা ইউনিয়ন পরিষদ বা লোকাল গভর্নমেন্টের যে আইনটা আছে, বিধিগুলো আছে, সেগুলো তারা কিন্তু পর্যালোচনা করে এই সার্কুলারগুলো দেয়নি। সার্কুলারগুলো তারা তাদের মতো করে দিয়ে দিয়েছেন, কিন্তু মাঠে গেলে এগুলোর ইমপ্লিকেশনটা ডিফারেন্ট হয়। সেই জন্য যখনই সেন্ট্রালি কোনো সার্কুলার লোকালি পাঠানো হয়, সেন্ট্রাল থেকে লোকালি পাঠানো হয়, এবং যদি এটা লক্ষ্য থাকে যে এটার একটা কাজের অংশ স্টেক হোল্ডার হবে লোকাল গভর্নমেন্ট, তাহলে কিন্তু লোকাল গভর্নমেন্টের আইনটাকে সামনে রেখে এই সার্কুলারগুলো করতে হবে। এক নাম্বার 2 হচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে
যেহেতু প্রশাসনকে এম্পাওয়ার করা, সব মিনিস্ট্রিগুলো সার্কুলারগুলো প্রশাসনের কাছে যাচ্ছে, ডেপুটি কমিশনার এবং ইউএনওদের কাছে, তারাও করেছে কি অনেক সময় স্বতঃপ্রবৃত্ত হয়ে তারাই নিজেরা অ্যাজিউম করে নিয়েছে অথরিটি আমি, সেইভাবে তারা কিন্তু আবার নতুনভাবে সার্কুলার দিয়েছে ইউনিয়ন পরিষদ অন্যান্যদেরকে, হুইচ ইজ নট কারেক্ট। এটা তারা দিতে পারেন না। যখন উপজেলা বিলো সরকারে কোনো ত্রাণ অন্যান্য কিছু ডিস্ট্রিবিউশন হবে, তখন কিন্তু এটা উপজেলা লেভেলে একটা আলোচনা হওয়া দরকার। উপজেলা লেভেলে আলোচনা হওয়ার পরেই উপজেলা নির্বাহী অফিসার তার সার্কুলারটা দিতে পারবেন নিচে। তাহলে এটা সবার জানাজানি হলো, এটা পলিসিটিক হলো। কারণ উনি এক্সিকিউট করবেন, পলিসি নেওয়ার মালিক কিন্তু ইউএনও না। সেই জন্যই এটা উপজেলা পর্যায়ে ডিসকাশন হওয়া দরকার। এখন কারণে হোক, ইগনোরেন্সের কারণে হোক, উপজেলা পরিষদকে বাইপাস করা হয়েছে অনেক ক্ষেত্রে। এটা সরাসরি ইউনিয়ন পরিষদে গেছে। ইউনিয়ন পরিষদে যাওয়ার পর যেটা হয়েছে, চেয়ারম্যান, ট্যাগ অফিসার্স এরা মিলে কিন্তু ডিস্ট্রিবিউশন করে দিয়েছে, লিস্ট করে ফেলেছে। নো, ইউনিয়ন লেভেলে যাওয়ার পরে ইউনিয়ন পরিষদকে বসে সিদ্ধান্ত নিতে হবে। ইউনিয়ন পরিষদে এটা সিদ্ধান্ত হবে কোথায় কিভাবে ডিস্ট্রিবিউশন হবে, কারা পাবে না পাবে, এগুলো ইউনিয়ন পরিষদ রিভিউ করবে, তারপরে এটা এক্সিকিউশনে যাবে। এই কাজটা হয়নি। সুতরাং এই জন্যই এখানে ট্রান্সপারেন্সির অভাব ছিল এবং এই প্রশ্নগুলো এসছে বারবার। আমি আসবো আবার আপনার কাছে। প্লিজ। জি, মিস্টার মশিউর রহমান রাঙা, আপনি শুনছিলেন এবং আপনি এই মন্ত্রণালয়েও মন্ত্রিত্ব করেছেন, কিন্তু বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে নানা রকমের প্রশ্ন, নানা রকমের সমালোচনা আছে এবং এটিকে বড় সমালোচনা, যেটিকে আসলে শক্তিশালী করতে দেওয়া হচ্ছে না বা করা হচ্ছে না। এবং এই প্যান্ডেমিকের সময়ে চিত্রটা কি প্রফেসর তোফায়েল আহমেদ বলছিলেন, আপনি শুনছিলেন, তো আপনার কাছ থেকে শুনতে চাই। প্রফেসর তোফায়েল আহমেদকে আমি ধন্যবাদ জানাই। আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনেক পছন্দ করি। উনি লোকাল গভর্নমেন্টের উপরে আমি অনেকবার অনেক কিছু ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, এবং আরও কয়েকজন আছেন, ওনারাও অনেক ভালো এই বিষয়গুলো নিয়ে জানেন এবং অনেক বই লিখেছেন সমবায়ের উপরে, লোকাল গভর্নমেন্টের উপরে। তো লোকাল গভর্নমেন্টের সব থেকে, আমি মন্ত্রী থাকা অবস্থায় আমি সব থেকে বেশি সমস্যাটা যা দেখেছি সেটি হচ্ছে যে এই লোকাল গভর্নমেন্টের স্থায়িত্ব, আপনি যত ভোটেই নির্বাচিত হন, দেখা যাচ্ছে যে একজন মেয়র নির্বাচিত হন, সেখানে হয়তো 3 জন 4 জন 5 জন 7 জন এমপির সমপরিমাণ জায়গা থেকে নির্বাচিত হচ্ছেন। কিন্তু ওনাকে যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যদি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মনে করেন যে না, ওনারা আমাদের জন্য ভালো নয়, মনে করেন যদি আর কোনো কারণে ব্যবহার ভালো হলো না, বা আমি ডাকলাম আসলো না, বা যে কোনো কারণে যদি মন খারাপ হয় ওনাদের উপরে, তখন কিন্তু ওনারা আর থাকতে পারেন না। একটা শোকজ যে বরখাস্ত হয়ে যান, শোকজ যে করবে, সেই শোকজটা করার কোনো কিন্তু প্রভিশন নাই। একদম টার্মিনেট করে তারপরে তার কাছে চিঠি যাবে যে আপনাকে এই কারণে টার্মিনেট করা হয়েছে। এবং সেইখানে যদি আপনার যারা তার মেম্বার যারা রয়েছেন, তাদের একটা সামান্য পরিমাণ অংশ যদি অংশগ্রহণ নাও করে, তাতেও কিন্তু কিছু কিছু যায় আসে না। এবং আলটিমেটলি এগুলো অনেক মামলা, প্রায় ধরেন যে কয়েক লাখের উপরে মামলা হবে। এই মামলাগুলো সমস্ত হয়ে আছে হাইকোর্টের মধ্যে, এবং এগুলো জঞ্জাল হয়ে পড়ে আছে, এগুলো শেষ হচ্ছে না। এবং এখন পর্যন্ত আমার জানা মতে 100-র উপরে লোকাল গভর্নমেন্টের মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, পৌরসভা চেয়ারম্যান বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, এরা কিন্তু এখনো মানে 12 বছর 14 বছর যাবৎ নির্বাচন ছাড়াই কিন্তু সেখানে রয়েছেন। কারণটা হচ্ছে মামলা একটা করে দিয়ে রেখেছেন, লোকাল গভর্নমেন্ট তাদেরকে সাসপেন্ড করেছে বা বরখাস্ত করেছে, তার একটা মামলা করে আবার হাইকোর্টের একটা আদেশ নিয়ে তারা টিকে আছে। এখন আমাদের গভর্নমেন্ট থেকে আমরা যখন লোক পাঠাচ্ছি, তারা সেভাবে তাদের সাথে একটা আলোচনা করে নিচ্ছে, আবার দিনের পর দিন ডেট পড়ছে। আমি এটা দেখেছি যে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড কিন্তু স্থবির হয়ে গেছে। এগুলা গ্রামের অনেক ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো স্থবির হয়ে গেছে। 1, 2 নম্বর সিটি কর্পোরেশনগুলোতে অনেক সমস্যা আছে। এগুলোতে সরকারের বিপক্ষের যদি কোনো মানুষ নির্বাচিত হয়ে আসেন, তার জন্য মানে দুঃখ কষ্টের আর শেষ নাই তার জন্য। তো সুতরাং এটা একটা বড় সমস্যা আমি মনে করি, যে এই এত বড় একটা লিডার হওয়ার পরেও তারা এত মানুষের ভোটের নিয়ে, তারা সম্মতি নিয়েই তারা আসছে হয়তো লোকাল গভর্নমেন্টে, সিটি কর্পোরেশনে, পৌরসভায় বা ইউনিয়ন কাউন্সিলে বা মেম্বারে বা, কিন্তু তাদেরকে সবসময় তাকিয়ে থাকতে হয়, সরকারের দিকে তাকিয়ে থাকতে হয়। এবং সরকারকে সন্তুষ্ট করার জন্য যাহা যাহা করা প্রয়োজন তারা তাহাই করে তখন। তো সুতরাং বাধ্য হয়ে তাদেরকে এটা করতে হবে। যদি অন্য দলের থেকে হয়, তখন দল ছেড়ে দেয়, কিন্তু লোকাল গভর্নমেন্টটা তো ঠিক রাখবে, বা নিজের অবস্থানটা তো ঠিক রাখতে হয়, তখন সে কিন্তু তাই করে। সুতরাং এগুলোর থেকে পরিবর্তন আমাদের এখন হওয়া উচিত। কেননা আমরা এখন তো আর আগের মতো, আজকের থেকে 20 বছর 30 বছর যে অবস্থানটা ছিল রাজনৈতিক, আপনি ছিলেন, আপনি জানেন, আমরা তৃতীয় মাত্রা অনেক সময় করেছি,
ঝগড়াঝাটি ছাড়া সব সময় কোনো কিছু হতো না। তর্ক একটা লাগলেই আপনি দেখতেন, চুপ করে বসে থাকতেন, আর আমরা তর্ক করতাম। কিন্তু এখন কিন্তু আমরা করি না। এবং আপনিও পরিবর্তন করেছেন এগুলো, যাতে ঝগড়াঝাটি না করে উন্নয়নমূলক কর্মকাণ্ড, যেন এই লোকাল গভর্নমেন্ট নিয়ে কথা বলার সুযোগটা করে দিয়েছেন। এতে কিন্তু লোকাল গভর্নমেন্টে যারা আছেন, এলাকার মানুষ যারা আছেন, তারা কিন্তু উপকৃত হচ্ছেন। তা আমি মনে করি যে আজকে তোফাল ভাই যে কথাগুলো বলছেন, আমি সব কথার সঙ্গে ওনার একমত, যে এগুলোর পরিবর্তন না আনা পর্যন্ত এগুলো শেষ হবে না। হাট বাজারগুলো এগুলো লোকাল গভর্নমেন্টের, কানেক্টিং রোডগুলো যেগুলো আছে, একটা বা হাটের সঙ্গে আরেকটা হাটের যে কানেক্টিং রোডগুলো আছে, এগুলো এরশাদ সাহেবের সময় উনি করেছিলেন। উপজেলা যখন উনি করেছিলেন, উনি তখন কিন্তু এগুলো করেছিলেন এরশাদ সাহেব। এবং এরশাদ সাহেবের এই কনসেপ্টটা কিন্তু বঙ্গবন্ধুর কনসেপ্ট, একটা বঙ্গবন্ধুর কনসেপ্ট থেকে কিছুটা পরিবর্তন এদিক ওদিক করে এরশাদ সাহেব কিন্তু এটা করেছেন সেই সময়। তো করে এটা কিন্তু একটা উপজেলা পদ্ধতি বা উপজেলার ইয়াটা ছিল, কনসেপ্টটা ছিল, সেটা কিন্তু বঙ্গবন্ধুর কনসেপ্টের থেকেও আরও উন্নত মানের কনসেপ্ট ছিল এরশাদের। করে নিয়ে আসছিল তখন আইন ব্যবস্থা সেখানে চলে গিয়েছিল, দোকানকার আইন ওখানেই শেষ হবে, ওই থানায় ওই উপজেলায় যা হবে ওইখানেই শেষ হবে। এবং আপনার হাইকোর্ট, জেলায় জেলায় হাইকোর্ট চলে গিয়েছিল। আপনার ঢাকায় আসে যে আজকে দেখেন, আজকে তো তোফায়েল ভাই আসতেই পারেন নাই যানজটের কারণে। উত্তরার থেকে যে উনি আসবেন, উনি আসতে 2 ঘন্টা লাগবে। আজকে এত বেশি যানজট, 2 ঘন্টায় আসতে পারতো কিনা আমি জানি না। আমি ঘন্টাখানেকের উপরে আমি আপনার গুলশান থেকে এখানে আসছি, 1 ঘন্টার উপরে আমি বের হয়েছি। তো যাই হোক, এখন এই সময়ে তার উপরে তো কোভিড-19 প্যান্ডেমিকের কারণে একটা সমস্যা তো হচ্ছেই। আর এই কারণেই আমি মনে করি যে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, এই সমস্যাগুলো যদি সরকার ঠিকমতো একটু সমাধান করে দিত, তাহলে মনে হয় লোকাল গভর্নমেন্টকে দিয়েই দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো এর থেকে অনেক বেশি করা সম্ভব হতো। আমি একসময় ছিলাম, তখনও আমি হয়তো চুপ করেই ছিলাম, কিছু বলিনি। এই কারণে বলিনি যে আমার মন্ত্রী মহোদয় না বললে আমি ওখানে বলে তো অতটা লাভ হয় না আর। আপনি স্বাধীন ছিলেন না? হ্যাঁ, না, স্বাধীনতা ছিল, কিন্তু আমি স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী। পরে কিন্তু মন্ত্রীর একটা সিগনেচার লাগে, জি ওই জি। সিগনেচারে উনি করতেন না, উনি রেখে দিতেন, ছেড়ে দিতেন, ওখানে পড়ে থাকতো ফাইল। দেখবেন যে 5 বছরের ফাইল আমার ওনার কাছে পড়ে আছে। টেলিভিশনে বলছি, আমি দায়িত্ব নিয়েই বলছি কথাগুলো। তো সেই কারণেই আমার কাছে মনে হয় যে এবং লোকাল গভর্নমেন্টে আপনি সবসময় দেখেছেন যে সরকারের এরশাদ সাহেবের সময় মঞ্জু সাহেব ছিলেন স্থানীয় সরকার পল্লীউন্নয়ন সমবায় মন্ত্রী হিসেবে, উনি কিন্তু জাতীয়তাবাদ মানে আমাদের দলের উনি মহাসচিব ছিলেন। মান্নান ভূঁইয়া ছিলেন বিএনপির সময়, উনি কিন্তু মহাসচিব ছিলেন। মোটামুটি সবসময় মহাসচিব যারা থাকেন দলের, আশরাফ ভাই কিন্তু মহাসচিব ছিলেন। তো তারাই কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী হিসাবে সালাম তালুকদার, সালাম তালুকদার, এনারা কিন্তু সবাই দায়িত্ব নিয়েই মানে স্থানীয় সরকার দলের মহাসচিবের দায়িত্ব থাকাকালীনই স্থানীয় সরকারটা দেখতেন। কারণ এইটার যে স্থানীয় সরকার পল্লীউন্নয়ন সমবায় সব থেকে বড় মন্ত্রণালয় বাংলাদেশে, যত মন্ত্রণালয় আছে তার থেকে সব থেকে বেশি লোকবল কিন্তু তাদের আছে। সমবায়ের যতগুলো সমবায় আছে বাংলাদেশে, কল্পনা করা যায় না যে এগুলো যদি নিয়ম মাফিক সবকিছু দায়িত্ব পালন করতো। এবং বঙ্গবন্ধু কিন্তু আপনার সংবিধানেও কিন্তু সংবিধানের 8-এ সমবায় হিসেবে বলে গেছেন যে সমবায়ীদের সুযোগ সুবিধা করে দিতে হবে, সমবায় ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। কিন্তু সেটা আমরা পরের দিকে আর আমরা এটা কেউই আগ্রহ ভরা দৃষ্টিতে দেখিনি, এবং ইগনোর করার কারণেই কিন্তু আমাদের উন্নয়নটা পিছিয়ে গেছে। আমরা কিন্তু এগিয়ে আসলাম, কিন্তু অনেক কষ্ট করে। এর মধ্যে অনেককে কি বলে মানে অনেকেই মৃত্যুবরণ করতে হলো, অনেকেই হয়তো আমরাও চলে যাব, সময় তো সবার একটা বাধা রয়েছেই। সুতরাং আমরা চাচ্ছিলাম যে একটা উন্নত জাতিতে আমরা বাংলাদেশটাকে দেখে যেতে পারলে আমাদের কাছে ভালো লাগতো। জি, প্রফেসর তোফায়েল আহমেদ, আপনি শুনছিলেন মিস্টার রাঙার কথা, এবং সেই সঙ্গে আমি ওই পলিসি ব্রিফে আপনার সুপারিশগুলো কি করেছেন আপনি সেটি একটু শুনতে চাই, তার প্রেক্ষিতে হয়তো মিস্টার রাঙা আরও যোগ করতে পারবেন। সুপারিশের কথা আমি বলা শুরু করেছিলাম। সুপারিশের মধ্যে যেটা হচ্ছে, কতগুলো সুপারিশ আছে যেগুলো পুরো সিস্টেমের জন্য, সেগুলো এই পেপারে আমরা আনিনি। কারণ এটা প্যান্ডেমিককে সামনে রেখেই এই যে ক্রাইসিসটা হয়েছিল, সেই ক্রাইসিস মোকাবিলার সময় যে লার্নিংটা হয়েছে তার উপর ভিত্তি করে মূলত সুপারিশগুলো করা হয়েছে, যে এই ক্রাইসিসটার সাথে বা অন্যান্য ক্রাইসিস আসলে যেটা করতে হবে। আমার প্রথম সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে লোকাল গভর্নমেন্ট তো একটা বিধিবদ্ধ প্রতিষ্ঠান, এবং এটা পার্লামেন্টের অ্যাক্ট দ্বারা চলে, এবং অ্যাক্টের অধীনে কিছু বিধিবিধান আছে। এখন মুশকিলটা হচ্ছে, এটা যখন ম্যানেজমেন্টের প্রশ্ন আসে, কোনো একটা ক্রাইসিস আসে, তখন কিন্তু এই বিধিবিধান আইন কানুনগুলোকে আর কেউ মেনে চলে না, এবং তারা তাদের মতো করেই চালায়। আমি সেটাই বলতে চেয়েছি যে ওখানে বিধিবিধানগুলো কিন্তু খারাপ না। বিধিবিধান যেগুলো আছে সেগুলো মেনে কাজ করলে তখন কিন্তু কমিশনটা কম হয়, এই যে কি বলবো, প্রেশারটা কম হয়, এবং কনফ্লিক্টটাও কম হয়।
কনফ্লিক্ট হলেও এটা আইনগতভাবে রিজলভ করা সম্ভব হয়। কিন্তু এটাকে যদি বাইপাস করি তাহলে কিন্তু নতুন ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেই জন্য কোভিডের টাইমে যেটা হয়েছে, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অনেক বেশি ডমিনেন্ট রোল প্লে করেছে এবং নিচের দিকের যে লোকাল গভর্নমেন্টগুলো তাদের একটা অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে তারা ব্যবহার করেছে, যার ফলে এদের মধ্যে এক ধরনের হতাশা ছিল নিচের দিকের লোকগুলো। কিন্তু ক্রাইসিস সবাই ক্রাইসিসটাকে সামাল দিতে গিয়ে এগুলো ভিতরে আসে নাই। তারপরেও কিন্তু যে দুর্নীতি যদি হয়ে থাকে সেই দুর্নীতির পক্ষ কিন্তু অনেক, কিন্তু দোষারোপটা হয়ে গেছে শেষ পর্যন্ত লোকাল গভর্নমেন্টের কাছে। সেই জন্য আমি বলি সরকারি অফিসারগুলা, government officials act, public and the media react, and local government is there to take blames. এই যে একটা সাইকেল, সবকিছু হলেই ওই রিলিফ চোর আগে বলা হতো, এখন এই মানে এগুলা সবসময় ব্লেমটা ওদের উপরে যাচ্ছে। এগুলো কেউ খতিয়ে দেখার চেষ্টা করছেন, তাদের প্রবলেমগুলো দেখছেন। আমি এখানে একটা মুশকিল রহমান আঙ্গা সাহেব আছেন এবং আপনিও আছেন এবং এটা যারা আছেন শুনছেন তাদের সবার জন্য বলছি, একটা রুল, অলিখিত কতগুলো রুল হয়ে গেছে লোকাল লেভেলে। যেমন একটা ডিও বা ডেলিভারি অর্ডার যখন ইস্যু হয়, ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদ বা পৌরসভা কিছু চাল গম নিয়ে যাবে, পাবে, তারা এগুলো মানুষের মধ্যে বিতরণ করবে। দেখা যাচ্ছে যদি 10 টনের ডিও হয়, এখানে 2 টন কম থাকে, 1 টন কম থাকে, এটা অলিখিত নিয়ম। আবার যখন বস্তাগুলো খোলা হয়, প্রত্যেকটা স্যাকের মধ্যে, বস্তার মধ্যে 2-3 কেজি কম থাকে। why it is happening? তারপর সরকার যখন তাদেরকে এগুলো দিচ্ছে, তার কোনো পরিবহন খরচ দিচ্ছে না। এটা যে ওখান থেকে নিতে হবে, এই পরিবহন খরচটা কে দিবে? তারপর এটা যে অপারেশনাল লেভেল, এই যে এগুলো ডিস্ট্রিবিউশন করার যে হাঙ্গামাটা, তার জন্য কোনো কস্ট কিন্তু কোনো সময় সরকার দিচ্ছে না। এটা ওই পার্টিকুলার প্রতিষ্ঠানকে নিতে হবে। তখন এখানে কিছু দুর্নীতির স্কোপ সৃষ্টি হয়। কারণ হচ্ছে এগুলো খরচা তো আছে কিছু, এই খরচাগুলো কোত্থেকে আসবে আমাকে এটা বুঝা। এটা আমরা সবাই বুঝি। আমরা শুনতাম ব্রিটিশ আমলে এক সময় পুলিশদেরকে খুব কম বেতন দেওয়া হতো। কারো ধারণা ছিল তারা তো মারধর করে নিবে টাকা, তারা খাবে, সুতরাং বেতন কম দিলেও চলবে। এখন আপনি কি রিলিফ গুলো দিচ্ছেন, রিলিফ গুডস গুলো দিচ্ছেন, এই রিলিফ গুডসটা চুরি করে তারা এগুলো ম্যানেজ করবে, সেই জন্য কি দিচ্ছে না? যদি ট্রান্সপারেন্সি এবং এটার অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হয়, এই বিষয়গুলো সঠিকভাবে দেখতে হবে। এই যে 1 টন 2 টন রেখে দেওয়া হয় গোডাউনে ডেলিভারি অর্ডারে, এগুলো কাদের কাছে যায়? এটা পাস করার আগে কিন্তু বাকরা দিয়ে দিতে হয় বিভিন্ন জায়গায়। এগুলোর নিচের দিকে আমি এইটা এই সিজিএস এর জন্য রিপোর্টটা করতে গিয়ে আমি নতুনভাবে আবার এখনকার সিচুয়েশনে আমি মাঠে একটু খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আমি কুমিল্লার কাশীনাথপুর একটা ইউনিয়ন 14 গ্রামের এই ইউনিয়নের ডিটেইল ইনফরমেশনটা রেখেছি। অন্যান্য জায়গায় কুষ্টিয়া, এইসব বোঝার চেষ্টা করি, এগুলো আমি ভেরিফাই করার চেষ্টা করছি। সবাই এক বাক্যে বলেছেন হ্যাঁ গোডাউন থেকে কিছু কম দেওয়া হয়। বস্তা যখন খোলা হয়, বস্তার মধ্যে 2-3 কেজি লস থাকে। ট্রান্সপোর্ট কস্ট দেওয়া হচ্ছে না, অপারেশন কস্টের কথা বাদে দিলাম। তাহলে এইগুলোকে আমরা কোনোদিন ভেবে দেখেছি? ওদেরকে চোর বলে দিচ্ছি সরাসরি। এইটা গেল একটা দিক। আরেকটা জিনিস হচ্ছে চুরি এবং অনিয়মের, আমি একটা সমাজতাত্ত্বিক বিশ্লেষণের কথা বলছি, এটা সবাই বোঝা উচিত। আমাদের ভাষায়, প্রশাসনিক ভাষায়, যেটা ইরেগুলারিটি, স্থানীয় জনগণ এটাকে ইরেগুলারিটি মনে করে না, তারা মনে করে অ্যাডজাস্টমেন্ট অ্যাকোমোডেশন। মনে করে একজনকে দিতে হবে 10 কেজি। এখন ক্লেইমেন্ট আছে 5 জন, আপনি পেয়েছেন 30 কেজি, তখন ওই 5 জনের মধ্যে 30 কেজিকে ভাগ করে তারা কোনোভাবে ম্যানেজ করে। এটাই তাদের অ্যাকোমোডেশন এবং অ্যাডজাস্টমেন্ট। এটা প্রশাসনিক ভাষায় হচ্ছে ইরেগুলারিটি। কারণ যাকে নাম দেওয়া হচ্ছে তার নামটাই থাকে, ওই বাকি 2 জনের নামটা থাকে না হয়তো। আর বাকি যে 3 জনের নাম আছে তাদেরকে জিজ্ঞেস করলে তুমি ঠিকভাবে পেয়েছো, তারা বলবে না আমার 10 কেজি দেয় নাই, আমাকে দিয়েছে 7 কেজি বা 5 কেজি বা 6 কেজি। তখন ওই ব্লেমে পড়ে যাচ্ছে ওই লোকটা, কিন্তু তাকে তো ম্যানেজ করতে হয়েছে, এখানে আরো 3 জন লোক আছে। এই যে সমস্যাগুলো লোকাল লেভেলে, সেই জন্য কিছু কিছু বিষয় আপনি নীতিমালা করবেন, ঠিক আছে, নীতিমালার মধ্যে কিছু ফ্লেক্সিবিলিটি থাকতে হবে লোকাল অ্যাকোমোডেশনের জন্য, নতুবা তারা ওখানে ম্যানেজ করতে পারে না। এটা তাদেরকে এটা ম্যানেজ করতে হয় বলেই, তারা ওখানে থাকে বলেই তাদেরকে এটা এইভাবে করতে হয়। কিন্তু সেখানে কি কোনো তোফায়েল আহমেদ এই যে ফ্লেক্সিবিলিটির কথা বলছেন, কিন্তু ফ্লেক্সিবিলিটির আড়ালে বা সুযোগে এক ধরনের যে চুরির কথা বা আত্মসাতের কথা, সেটা কি সেই সুযোগ কি থাকবে না? সবাই আত্মসাতটা অন্যরকম। আমি বলছি আত্মসাত হয় নাই,
কিন্তু যাকে যা দেওয়ার সেই পরিমাণ না দিয়ে পরিমাণটা 3 জনের না, থেকে আমি 5 বলছি যে এই যে চুরি তো অভিযোগ শোনা যায় যে গম চুরি হয়, এটা হয়, এটা কি একেবারেই হয় না? এটা হচ্ছে হয়তো চুরিগুলো যখন আপনি এখন ধরে তাদেরকে থানায় দিচ্ছেন বা তাদেরকে যে মামলা করছেন, এগুলো টিকাতে পারছেন না কেন? কারণ হচ্ছে এগুলো আনফাউন্ডেড অথবা ইল ইল প্রিপেয়ার্ড, এটা সঠিকভাবে প্রিপেয়ার না। এখন কথা হচ্ছে যে ইউনিয়ন পরিষদের গমগুলো, আমি তাদেরকে ডিফেন্ড করছি না, আমি বাস্তব সমস্যার কথা বলছি। আমরা বুঝতে কারণ চাইছি আসলে বাস্তব চিত্রটা কি। কারণ হচ্ছে তাদেরকে আপনি গম দিলেন 10 টন, 10 টন গম রাখার জায়গা তার আছে কিনা, গোডাউন 3 দিন রাখতে পারবে কিনা, তারা দেন নাই ট্রান্সপোর্ট কস্ট, সে এগুলো নিল কিভাবে, টাকাটা কোথেকে দিল, এই খোঁজটা আপনি নিচ্ছেন কিনা? তাহলে এখন নিশ্চয়ই এখানে 1 বস্তা বিক্রি করে দিয়ে ওই টাকাটা দিচ্ছে, কেউ তো পকেট থেকে দিয়ে দিচ্ছে না। কিন্তু এটা ওপেন সিক্রেট, সবাই জানি। আপনার গোডাউন থেকে কম কেন দেওয়া হলো, সেটা জবাব কে দিবে? সেটা জবাবটা কে দিবে? সেই জবাবটা তো নিচ্ছি না আমরা। কিন্তু ওই এন্ডে গিয়ে দিতে পারে নাই, সেটা আমি ধরছি। আমাকে টোটাল সিস্টেমটা, টোটাল নেটওয়ার্কটাকে দেখতে হবে। হ্যাঁ, এখানে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, এগুলোর মধ্যে কিছু অসাধু মানুষ নাই, সে কথা কেউ হলপ করে বলবে না। এখানে কিছু অসাধু মানুষ আছে, কিছু অন্যায় করে আছে, এই ওখানে স্বজনপ্রীতি, দুর্নীতি, এগুলো হচ্ছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটার জন্য পলিটিক্স দায়ী। এখনকার সময়ে কিন্তু অন্য অপোজিশন কোনো কথা বলতে পারে না, এক পার্টির একটা আধিপত্য, এবং তারা কিন্তু পার্টি ওয়ার্কাররাই কিন্তু ডিসাইড করে কাকে দিবে কাকে দিবে না। কুমিল্লাতে আমি দেখতে গিয়ে দেখলাম যে টাকা দেওয়া হয়েছে 3000 টাকা করে, এটা আবার টেলিফোন নাম্বারে রাখা হয়েছে এবং অ্যাকাউন্টে দেওয়া হবে, তাদের প্রত্যেকের মোবাইল নাম্বার রাখা হয়েছে। এখানে দেখা যাচ্ছে মোবাইল যখন করা হচ্ছে, একজন উপজেলা ভাইস চেয়ার উনি টেলিফোন করে করে এগুলো খোঁজ নিলেন, দেখলেন, দেখা যাচ্ছে এরা কোনো ডিজার্ভিং লোক না, এটা পার্টি ওয়ার্কার। এবং উনি ফোন করার পরে অনেকে টাকাটা শরমে আর নেয় নাই। তাহলে এগুলো কেন হচ্ছে? এগুলো লোকাল পলিটিক্যাল প্রবলেম গুলোকে কিন্তু আমরা ঠিকভাবে অ্যাড্রেস করছি না। আর আমাদের যে অফিসার ক্লাস যারা এগুলো কাজ করেছেন, তারা এইসব দেখে চুপ বন্ধ করে রেখেছেন, তারা এগুলোকে ইন্ডালজেন্স দিয়েছেন, তারা এগুলোর উপর কোনো অ্যাকশনে যান নাই। তারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে, একটা গ্রুপ অফ পিপল এসে পলিটিক্যাল পরিচয়ে তারা এগুলো নিয়ে যাচ্ছে বা জোর করে নাম ঢুকাচ্ছে, কিন্তু তারা এগুলোর প্রোটেকশন দেন না, তখন তাদের এই সাহস নেই। যখন রুলিং পার্টি হবে তাদের তখন ওই সাহস থাকে না। যদি অপোজিশন হয় তারা ধরা যায়, কিন্তু রুলিং পার্টি হলে ধরা যাচ্ছে না। জি, এখন এই যে মুসলমান সাহেব যেটা বলেছেন, সেই কথা সূত্র ধরে বলছি, সরকার এবং রুলিং পার্টির ওই প্রবলেমের দিন শেষ হয়ে গেছে। এখন তাদের কিন্তু অপোজিশনের কোনো প্রবলেম নাই। এখন আপনি অপোজিশন লোক পেয়েছেন, তারা ধরে বেঁধে তারে কম দিতে হবে, তারে বরখাস্ত করতে হবে, এটার দরকার হচ্ছে না। এখন কিন্তু লোকাল কনফ্লিক্টের কারণে নিজের পার্টির লোকজনই নিজের পার্টির লোকে বরখাস্ত করতেছে। এখন এটা অদ্ভুত একটা ঘটনা দাঁড়াচ্ছে। চট্টগ্রামের রাউজানের একটা ঘটনা, এই সাম্প্রতিক কালের, একদম গত 1-2 মাসের ঘটনা। একটা মহিলা ভাইস চেয়ার কুমিল্লা একাডেমিতে ট্রেনিং এ আসছেন, ওখানে মহিলা ভাইস চেয়ার, পুরুষ ভাইস চেয়ার, এই উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউএনও, তারা সবাই ছিলেন। তো ট্রেনিং সিচুয়েশনে অনেক সময় বিভিন্ন কথাবার্তা হয়, বিরোধ মানে বাহাস হয় বা তর্ক হয়, বিতর্ক হয়, যে এই বিষয়টা নিয়ে একজনের একটা মত থাকে। উপজেলার ভাইস চেয়ারম্যান রাউজান, ওনার নিজস্ব একটা মত ছিল, উনি মতটা এক্সপ্রেস করতেন। চেয়ারম্যান সেটা পছন্দ করেন না, ইউএনও সাহেব সেটা পছন্দ করেননি। রাউজান ফিরে গিয়ে ওনাকে বরখাস্ত করার জন্য তারা ব্যবস্থা নিয়ে তারা বরখাস্ত করে দিয়েছে, এবং এটা ডিভিশনাল কমিশনের অফিস থেকে তারা বরখাস্ত করে দেওয়া হয়েছে মিনিস্ট্রির মাধ্যমে। এখন হয়তো সে হাইকোর্টে রিট করে আবার ফেরত আসছে। এটা কিন্তু কোনোটা অপোজিশনের লোক না, পজিশনের লোক হয়েও তারা ওই সংসদের ভিতরে বা ওখানে ভিতরে কোনো কথা বলতে পারবেন না। এই যে একটা সিচুয়েশন দাঁড়াচ্ছে, এটার মধ্যে লোকাল গভর্নমেন্ট না, কোনো সিস্টেম কাজ করবে না। ডেমোক্রেসি, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল গভর্নেন্স বা স্থানীয় শাসন যেটা, সেটা না থাকলে সবাই সাফার করবে। এখানে পজিশন অপোজিশনের প্রশ্ন নাই। এখন তো লোকাল গভর্নমেন্টে অন্য কোনো পার্টির লোকজন তো খুবই কম, নাই, নিজেরাই। জি, তাহলে এখন তার মধ্যে এটা ভালো চলছে না কেন? আসছি আমি আবার আপনার কাছে, মিস্টার বশির রহমান রাঙা। না, লোকাল গভর্নমেন্টে তো শুধু আমাদের স্থানীয় সরকার থেকে, যে এর মধ্যে তারা কৃষির সরঞ্জামাদি, বিভিন্ন কৃষির কল্যাণে যেসব কর্মকাণ্ডগুলো সেগুলো তারা করছে, মুক্তিযোদ্ধা ভাতাগুলো তারা দিচ্ছে, স্থানীয় সরকার থেকে কিন্তু তারা করছে, বয়স্ক ভাতা দিচ্ছে, বিধবা ভাতাগুলো দিচ্ছে, প্রতিবন্ধী ভাতাগুলো দিচ্ছে, আরও অনেক ধরনের কিন্তু সরকারের অনেক ফিডিং আছে যেগুলো তারা দিচ্ছে, বিভিন্ন স্কুল কলেজে হাবিজাবি সব কিছু তারাই করছে। তাদের মধ্যে দেখা যাচ্ছে যে একই গ্রুপে হয়তো সবাই, একই দলের সবাই,
তাদের মধ্যেও কিন্তু একটা প্রবলেম অ্যারাইজ করে থাকে, মানে ভাগ থাকে। এবং দলীয় ভাগটা আপনি লক্ষ্য করতেছেন, আপনি লক্ষ্মীপুরেও কালকে মনে হয় একজন নিহত হয়েছেন গোলাগুলিতে। তো রাজনীতিতে যেতে চাই না, রাজনীতি নিয়ে আজকে কথা বলতে আমার ইচ্ছা নেই আজকে। তো আমার কাছে মনে হয় যে আপনার ফাইন্ডিংস কি, মানে হ্যাঁ, কেন স্থানীয় সরকার শক্তিশালী করা যাচ্ছে না, মানে সমস্যাটা কোথায়? একটাই কারণ, সেটা হচ্ছে যদি বা এখানে স্থানীয় আপনি সরকারকে বরখাস্ত করার, মন্ত্রণালয়ের কি করণীয় আছে, বা মন্ত্রণালয় তো সবই নষ্ট তো করতেছে, তা কি তো মন্ত্রণালয় নষ্ট মন্ত্রণালয় তো করেছে। ক্ষতি করতেছে। মন্ত্রণালয় যদি সঠিকভাবে এটা একটা আপনি একজন চেয়ারম্যান, আপনার নামে একটা কমপ্লেন আসতেই পারে। আপনি তো একজন দাঁড়িয়েছেন, আপনার এগেনস্টে 4 জন দাঁড়িয়েছে, এবং যেটি প্রফেসর তোফায়েল আহমেদ বলছিলেন যে একটু ফ্লেক্সিবিলিটি রাখতে হবে, কারণ রাখতে হবে। স্থানীয় সমস্যা তো না ডিফারেন্ট, না না, যেটা আপনি যদি ট্রাক পাচ্ছেন, ঢাকায় আমি বসে আমি জানি বোঝা তো যাবে এটা, না। আমি জানি, আমি উপদেষ্টা ওই ইয়াতে আমি জানি, এমপিরা উপদেষ্টা, আমরা জানি যে ট্রাক পাঠাচ্ছেন, আপনি ট্রাক ভাড়া পাঠাচ্ছেন না, বস্তাটা আপনি পাঠাচ্ছেন না, মানে এই ধরনের নানাবিধ একটা চেয়ারম্যানরা ত্রাণ দিতে যেতে চায় না, তারপরে অন্যান্য কর্মকাণ্ডগুলো করতে চায় না। ওরা ত্রাণ আসলে ওদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, এই পয়সাটা কোথায় পাবো, ট্রাকের ভাড়াটা দিতে হবে। আর আগের থেকে মানুষ কিন্তু এখন অনেক বেশি সচেতন। তারা কিন্তু লক্ষ্য করে যে কি করতেছে চেয়ারম্যান, কি করতেছে দেখি, গোডাউনে কোথায় রাখতেছে, কি করতেছে। ওই তাদের গ্রুপেরই লোক আবার আরেকজন থানায় খবর দিয়ে দিচ্ছে, এই বাসায় এতগুলো চাল বা গম বা বস্তা এগুলো ঢুকানো হয়েছে। এগুলো কিন্তু তারা হয়তো 10 জন বয়স্ক ভাতা নিচ্ছে, নিয়ে কিনছে এক জায়গায়, বয়স্ক ভাতা নিয়ে সে তো বাড়ি নিতে পারে না, রাস্তায় বিক্রি করে দিয়ে চলে যায়, দিয়ে অনেকে আসে নিয়ে যায়, অনেকে চলে যায় বিক্রি করে দেয়। তেমনি একজন ওখানে ফরিয়া আছে, উনি ওগুলো কিনে নেয়, বাঁশবাগানের মাঝখানে বসে আছে, ওখানে সে কিনে নিচ্ছে। এখন আপনার শত্রু থাকতে পারে, সে গিয়ে পুলিশকে খবর দিল, পুলিশ এসে দেখলো যে হ্যাঁ সত্যি বাঁশবাগানের মধ্যে, তুমি এইগুলা কিনলে কেন, কিনতেছো কেন? তো এখন ওরা বিক্রি করলে আমি কিনবো না কেন? ওদেরকে তো বিক্রি করার কোনো নিয়ম নাই, যাই হোক পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এটা পত্রিকায় থানা আলাদের ফলাও করে প্রচার করার জন্য তারা আরো বেশি উৎসাহী হয়, অতি উৎসাহী হয়, তারা আরো একটু বাড়িয়ে দিয়ে তারা কিন্তু পাঠিয়ে দিচ্ছে এটা। তো এই কারণে একটা কারণ রয়েছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে স্থানীয় সরকার মানে মানে পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় যদি সঠিক একটা ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা, এটা স্বাভাবিক। একজন মানুষ বোঝে না যে 100টা বস্তা যাবে একটা ইউনিয়নে, এখান থেকে 20 মাইল দূরে একটা ইউনিয়ন তো হইতে পারে, আছে এরকম ডিস্টেন্সের ইউনিয়ন তো আছে, বা 10 মাইল 12 মাইল দূরে কিন্তু আছে। তো সেখানে একটা ট্রাক গেলে ট্রাকের ভাড়া দিতে হবে না, সেটা চেয়ারম্যান সাহেব কোথা থেকে দেবে, মেম্বার সাহেবরা কোথা থেকে দেবে? তারা আলোচনা করে তখন একটা পয়সা দিয়ে এটা কিনে, ওইটা বিক্রি করে ওখান থেকে সেই পয়সাটা তারা তাদেরকে দিয়ে দেয়। এটাই হয়তো কেউ একজন খবর দিয়ে এই দুরবস্থাগুলো তাদের করে অনেক সময়। আবার অনেক সময় যে তারা চুরি করে না তাও নয়, সবাই ভাগ বাটোয়ারা করে একটা নিজের অবস্থায় রেখে, যদি 10 কেজি করে দিতে হয়, 12 কেজি করে দিতে হয়, সেখানে বললো যে না লোক বেশি হয়ে গেছে, 3 কেজি বা 4 কেজি করে নেন, নিয়ে বা চলে। তারা যেটা পায় ওইটাই তো পাইলো, ওরা মনে করে যে এটা ফ্রি পাচ্ছি আমরা, অসুবিধার কথা। যদি বাড়াবাড়ি করে তাহলে তো এরপরে লিস্টে আমার নামই থাকবে না, যে মেম্বার আমার নাম দিবে সে আমার নামই দেবে না। সুতরাং তারাও যেটুকু পাচ্ছে তারা নিয়ে চলে যাচ্ছে। এইরকম নানাবিধ অসুবিধার মধ্যে আসলে স্থানীয় সরকারটা রয়েছে। এবং একটা নির্বাচন করতে তো খরচ কম হয় না এখন। আমরা যতই বলি, নির্বাচন কমিশন যতই বলুক যে এত টাকার মধ্যে একটা লিমিটেশনের মধ্যে নির্বাচনটা করতে হবে, এই লিমিটেশনে কেউ কিন্তু আমরা নির্বাচন করি না, সম্ভব না। এর থেকে অনেক বেশি টাকা খরচ করতে হয় আমাদের। তো সুতরাং আমাদেরটা না, আমরা বুঝলাম যে না আমরা পার্লামেন্টে আসতেছি, আমাদের একটা স্ট্যাটাস আছে, মান সম্মান আছে, একটা অবস্থান আছে, আমরা আইন প্রণয়তা হিসাবে আমাদের মানুষ একটা আলাদা সম্মানও করে। কিন্তু এই যারা চেয়ারম্যান বা মেম্বার যারা ভোটে নির্বাচিত, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত, এবং অনেক সময় তাদেরকে পয়সা দিয়েও ভোট কিনতে হয়, পার ভোট 500 টাকার থেকে 1000 টাকা। বাড়িতে 5টা ভোটার আছে, বলে 500 টাকা 5টা ভোটার, 2500 টাকা দিয়ে যান, ভোটটা আপনি পেয়ে যাবেন যান। গ্যারান্টি। এরকম আমরা শুনেছি, সবসময় যে হয় এটা তা না, কিন্তু এটাও আমরা শুনেছি। এবং হয়তো হয়তো ভোটার সেন্টারের কাছেই বসে আছে, যাওয়ার সময় একটা টাকা দিয়ে দিল, এই টাকাটা নেন, বাসায় খরচ করে দেন, ভোট দিতে লাগবে তা কিন্তু নয়, আমি এটা দিলাম। মানসিকভাবে দুর্বল করা। মানে হ্যাঁ, মেন্টালি আপনাকে ডিমোরালাইজড করা। এবং আপনি যখন ভোট সিলটা মারতে যাবেন, আপনার মনে হবে লোকটা 500 টাকা আমাকে দিল, 1000 টাকা আমাকে দিল, আচ্ছা ঠিক আছে দিয়ে দেয় ভোটটা ওনাকে। কথা দিয়ে গেলে হয়তো আপনাকে ভোটটা দেবে, আপনারই আত্মীয় স্বজন, আপনারই পরিচিত মানুষ, আপনি কোনো সময় অত চিন্তা করেন না যে ভোটটা আপনি পাবেন না, কিন্তু ওই টাকার কারণে ভোটটা কিন্তু আরেক দিকে চলে যায়। সেই কারণে যারা বেনিফিশিয়ারি, এই বেনিফিশিয়ারিদেরও কিন্তু সতর্ক হওয়া দরকার। স্থানীয় সরকার যেমন গভর্নমেন্টকে সতর্ক হওয়া দরকার, বেনিফিশিয়ারিদের সতর্ক হওয়া দরকার, তারা যাতে দুর্নীতি করার সুযোগ তৈরি করে না দেয়। এখন তো ভোটই দিতে দেয় না। পৃথিবীর অনেক দেশ আছে যে আপনি ভোট না দিতে গেলে কিন্তু আপনার জরিমানা হবে,
আপনার ন্যাশনালিটি আপনার বাতিল হতে পারে, এরকম আছে। জাপান টাপান অনেক আমার জানা মতে তাদের কোনো যদি আপনি রাত 10টা পর্যন্ত আপনি ভোট দিতে পারবেন, এবং ব্রিটেনে কোনো ছুটি নেই। আপনি ছুটি আমাদের দেশে ছুটি দিই, ভোট করতে যাওয়ার জন্য দিই, ওখানে কোনো ছুটি নেই, আপনি রাত 10টা পর্যন্ত অফিসের যে কোনো সময় আপনি ভোট দিতে পারবেন। জি। তো এই কারণেই এইরকম একটা অবস্থা যদি আমরা তৈরি করতে না পারি, বর্তমানে যে ভোটারদের ভোট দিতে অনীহা, তার কিন্তু নানাবিধ কারণ আছে। তার মধ্যে এটিও একটি কারণ আছে যে কাকে ভোট দিতে গেলে কি সমস্যা হয়, ওখানে কি কি কারণে যাব, ওখানে মারপিটের ঘটনা, এগুলো নানাবিধ কারণে কিন্তু একটা মানে মানুষের মধ্যেও একটা অস্থিরতা, মানুষের মধ্যেও একটা অনীহা, এবং সেই সঙ্গে মানে যারা প্রতিনিধি হয়ে আসেন তারাও এখন ওই খুব বেশি যে ইন্টারেস্টেড, তারাও আর ইন্টারেস্ট এত বেশি না। আমি তো 2001 সাল থেকে আপনি জানেন আমি এমপি, সুতরাং তখন থেকে আমি দেখে আসতেছি এখন মানে এখন আর রাইভেল আমরা আমাদের মধ্যে আমরা পাই না। সবাই না ভাই এগুলোর মধ্যে আর যাবো না, রাজনীতি জিনিস ভালো না, এগুলো ভালো না, চেয়ারম্যান কি হয় 5 বছর পরে দেখা গেল ওর জমি জমা যেটুকু ছিল সেটুকু বিক্রি করে দিয়ে সে ইলেকশন করে ফেলছে, ওর সামান্যতম তার বাচ্চাদের জন্য রেখে যেতে পারে নাই। আপনি কিছুদিন আগে দেখেছেন টাঙ্গাইলের আমাদের একজন এমপি, 2বার পরপর এমপি ছিলেন উনি এরশাদ সাহেবের সময়, ওনাকে একটা ঘর দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। এবার আমি ধন্যবাদ জানাই ওনাকে, যে খুঁজে ওখানকার ইউনোকেও ধন্যবাদ জানাই, ওনার নামটা খুঁজে পাঠিয়ে দিয়েছেন। ভদ্রলোক 2টা বিয়ে করার কারণে 2 বউয়ের বাচ্চারাই তার উপরে অসন্তুষ্ট, সবাই ওনাকে ছেড়ে গেছে এরকম একটা অবস্থার মধ্যে, এবং লাস্টে বা বেচারা সরকারের একটা ঘরে এখন একজন সংসদ সদস্য 2বারের, আমাদের তো শুনতে খারাপ লাগে, সে একটা এই এখন যে ঘর দিচ্ছে, যে ঘরগুলো সরকার থেকে দেয়া হচ্ছে, সেই ঘরগুলো সে কাজে ঝামেলা বাড়িয়ে লাভ নেই, ওইসব বিয়ে টিয়ে একাধিক না না একাধিক একাধিক বিয়েটা তো এটা উচিতই নয় আমার কাছে মনে হয়, না, না, কারণ আমাদের দেশে প্রচলনটা এখনো সেইভাবে মেনে তাহলে নিতে সব পারে না, হারাতে হবে এক সময়। মেনে নিতে পারে না। না আপনার সন্তান তো দুটির বেশি নয়, কিন্তু আপনি আপনি এই যে লোয়ার লেভেল যেটা গ্রামে জি। গ্রামে দেখবেন যে যারা কোনো কাজকর্মই করে না, সারাদিন শুয়ে থাকে, ওদের বাড়িতে 10টা 12টা বাচ্চা, আর আপনার কিন্তু দুইটাকেই আপনি পাঠিয়ে দিচ্ছেন ঢাকায়, অথবা আপনি পাঠিয়ে দিচ্ছেন আমেরিকায়, লন্ডনে। আপনার যে সম্পত্তিটা আছে এটা দেখাশোনার আপনার লোক কিন্তু নাই, থাকবে না। প্রফেসর তোফায়েল আহমেদ, আমরা একটু শেষের দিকে, আমি একটু সামগ্রিকভাবে আপনার কাছ থেকে শুনতে চাই, যেটি আপনার পলিসি ব্রিফে বলেছেন, এর বাইরেও আমি জানি আপনার অনেক কিছু বলবার আছে, অনেক ফাইন্ডিংস আছে। সামগ্রিকভাবে আপনার কি মনে হয় যে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী কেন করা যাচ্ছে না? সুনির্দিষ্ট কথা। দ্বিতীয়ত হচ্ছে মন্ত্রণালয় আসলে কি করতে পারে, এখানে আইন কানুনের কি কি দুর্বলতা আছে এবং তার জন্য করণীয় কি? স্থানীয় সরকার শক্তিশালীকরণ এই শব্দটাই হচ্ছে রং। এখানে শক্তিশালী করার দরকার নাই। ওকে, যা আইন কানুন আছে সেটা সেটা প্রয়োগ করলেই এটা অটোমেটিক্যালি তার শক্তিশালী হয়। খুবই যেমন মূল্যবান আমরা কথা। গভর্নেন্স বলি, গুড গভর্নেন্স বলার কোনো দরকার নেই, গভর্নেন্স থাকলেই চলে। এখন লোকাল গভর্নমেন্ট যেখানে ছিল, আমরা গত 10 বছর 15 বছর আগে যেখান থেকে এটাকে রিফর্ম করা, শক্তিশালী করার কথা বলতাম, এখন পরিস্থিতি সেখানে নাই। তখন তো ইলেকশনটা হতো, এখন তো ইলেকশনই নাই। তাহলে আপনি এখন কোথায় কোথায় কিভাবে এখন রিফর্মের চিন্তা করবেন? তাহলে সুতরাং প্রথম হচ্ছে ব্রিং ব্যাক সুষ্ঠু নির্বাচন, একটা ফেয়ার ইলেকশন আগে নিয়ে আসুন। ফেয়ার ইলেকশন আসলে, ফেয়ার লোক ইলেক্টেড হতে পারলে তাহলে আপনি ফেয়ার সিস্টেমটাকে ট্রায়ালে যেতে পারবেন। এখন কিন্তু এই সিস্টেমটাকে ট্রায়ালে দেওয়ার কোনো স্কোপ নাই, কারণ এখানে এগুলা যারা আসছেন এখন বেশিরভাগ কিন্তু এটা জনগণের প্রতিনিধি না। এই যে রাঙ্গা সাহেব বললেন, এটা অনেক আগের কাহিনী। এখন ভোটারকে টাকা দিয়ে কেউ ভোট নিতে আসে না, ভোটারকে টাকা দেওয়া লাগে না, এখন টাকা দিতে হয় সরকারের লোকজনকে, পুলিশকে, অন্যান্যদেরকে, তারাই তখন ভোটার ম্যানেজ করে দিবে। আর টাকা দিতে হবে এখন কিছু মাস্তানকে, যারা ভোট পাহারা দিবে, মেশিন পাহারা দিবে তাদেরকে। সুতরাং এটা টোটাল কমপ্লিট সিচুয়েশনটা চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এখন ওই যে সফট রিফর্ম, যেগুলো আইনগত রিফর্ম, প্রশাসনিক রিফর্ম, যেগুলো করেও আমরা নিয়মতান্ত্রিক কাজ করবার, সেই পরিস্থিতি কিন্তু এখন নাই। সুতরাং এখন নাম্বার 1 হচ্ছে সুষ্ঠু নির্বাচন পদ্ধতি, প্রথাটাকে আগে প্রতিষ্ঠিত করুন। তারপরে সুষ্ঠুভাবে নির্বাচিত হওয়া সঠিক মানুষগুলো আসলেই ওখানে আপনি কিছু করার মতন অবস্থা থাকবে। এখন যারা আছেন তাদেরকে এগুলো বলারও কোনো অর্থ হয় না। আর আরেকদিকে কি হচ্ছে জানেন, বড় বড় প্রজেক্ট হচ্ছে, হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট হচ্ছে লোকাল গভর্নমেন্টের। এখন এইটা কিছু কনসালটেন্ট, কিছু কন্ট্রাক্টার্স এবং কাউন্সিলের কিছু মেম্বার, চেয়ারম্যান, মেয়র্স, তারা মোটামুটি এটার এখন প্রধান সুফলভোগী। এখন প্রত্যেকটা সিটি কর্পোরেশন, পৌরসভা দেখেন আপনি, অনেক বড় বড় বিরাট বিরাট প্রজেক্ট হচ্ছে, 1000 কোটি টাকার, 500 কোটি টাকা, 300 কোটি টাকা। এখন কিন্তু লোকাল গভর্নমেন্টের ওই গ্রাসরুটের ওইসব জিনিসপত্র এখন নাই। এগুলো ভালোভাবে স্টাডি করে দেখেন,
এখন কিন্তু এটা অন্যদিকে চলে গেছে। এখন প্রজেক্ট বেচা বিক্রি হয়, প্রজেক্ট বেচা বিক্রি হয়, এবং মিনিস্ট্রি থেকে এগুলো হয় অনেক সময়। এবং মিনিস্ট্রি কখন কার উপর কিরকম ব্যবহার করবে তার উপর নির্ভর করে কে কত প্রজেক্ট পাবে, কত টাকা পাবে। সেই জন্য গভর্নেন্সের প্রশ্ন হচ্ছে, যেটা রাঙ্গা সাহেব বলার চেষ্টা করেছেন অন্যভাবে, আমি এভাবে বলবো, এই সিস্টেমটা ল অনুযায়ী চলবে, আইন অনুযায়ী চলবে। আইন অনুযায়ী তার হিস্সা যে যা তা পাবে। আইন অনুযায়ী যারাই দুর্নীতি করবে, অনিয়ম করবে, তারা শাস্তি পাবে। এখানে রুল অফ লটা দরকার। এটা না থাকলে বাকিটা দিয়ে তো কোনো লাভ নেই। এখন কিন্তু রুল অফ ল নেই। টাকা কে কত পাবেন এটার কিন্তু কোনো একটা সুনির্দিষ্ট নিয়ম নেই। আর কে শাস্তি পাবেন, কে রিওয়ার্ড পাবেন, কে পুরস্কার পাবেন, তারা কিন্তু সুনির্দিষ্ট নিয়ম নীতি নাই। তো সুতরাং এর মধ্যে আপনি গভর্নেন্স আনবেন কিভাবে? শক্তিশালী করবেনটা কোথায়? শক্তি তো অলরেডি অনেক শক্তি। এখন যারা এখন চেয়ারম্যান, মেয়র, তাদের অনেক শক্তি। তারা এখন প্রশাসনকে কেয়ার করছে না, অনেকে ইউএনও কে পিটাচ্ছেন, তাই না? অনেক শক্তি। তো এই শক্তি আমার দরকার নাই। শক্তি যার যতই থাকুক, এটা দৈহিক শক্তি বলেন, কোনো ব্যক্তি শক্তি নয়। এটা আইনের শক্তি, সংগঠনের শক্তি, প্রতিষ্ঠানের শক্তিতে আপনি কাজ করবেন। কিন্তু প্রতিষ্ঠানের শক্তি, আইনের শক্তি, এটাকে প্রয়োগ না করে ব্যক্তিগত পলিটিক্যাল মাসল দিয়ে কিন্তু এখন কাজ করছে। তো সুতরাং এটার থেকে আমরা পরিত্রাণ চাই, এবং এটা পুরোপুরি এন্টায়ারলি পলিটিক্যাল বিষয়টা। এটা কিন্তু কোনো প্রশাসনিক সলিউশন নেই, এটা কিন্তু আইনগত সলিউশন নাই। কিন্তু এটা হচ্ছে রাজনৈতিক নতুন একটা কালচার শুরু হয়ে গেছে। সেই নতুন কালচারটা যদি আপনি রিভার্স করতে না পারেন, তাহলে লোকাল গভর্নমেন্ট, রিজিওনাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট কোনোটাই ভালো চলবে না। এখন লোকাল অবস্থা, লোকাল গভর্নমেন্ট অনেকটা অসহায়। কারণ লোকাল গভর্নমেন্ট তো আইন বানাতে পারছে না, লোকাল গভর্নমেন্ট তো প্রশাসনিক বিধিবিধান জারি করতে পারছে না, তাদেরকে ওর ভিতরে কাজ করতে হয়। সুতরাং তারা, যারা খুব চালাক ব্যক্তি, তারা চুপচাপ আছে, যাই পাচ্ছে তাই নিচ্ছে। এর মধ্যে যদি সমঝোতা থাকে, তারা নিজেরা এদের ওদের করতে পারছে। আপনি কি মনে করেন যে লোকাল গভর্নমেন্টের কোনো সীমিত পরিসরে কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকা দরকার? না, লোকাল গভর্নমেন্টের বিধিবিধান প্রয়োজনের বিধিবিধান করতে পারেন, আইন তো তাদের করবার কোনো। এখন এমন ভাবে করা হয়েছে, সেগুলো করার কোনো স্কোপ রাখে নাই। আইনের মধ্যে সেগুলো স্কোপ রাখা হয়নি। আইনে রাখা হয়েছে যে কোনো সময় চাইলে সরকার, ওই যেটা রাঙ্গা সাহেব বলেছেন, সরকার যে কোনো সময় চাইলে যে কোনো কাউকেই অন্তত বরখাস্ত করে কিছুদিন তো অচল রাখতে পারেন তাকে। তাই সে হয়তো কোর্ট টোট ঘুরে আবার ফেরত আসতে পারে, তখন তো লেম ডাক, সে তো কাজ করতে পারবে না আসলে। কারণ জল থেকে তো কুমিরের সাথে ঝগড়া করে থাকতে পারবে না, গভর্নমেন্টের সাথে সম্পর্ক না রেখে তো কাজ করতে পারবে না। তো এখন প্রশ্ন হচ্ছে যে কোনো অপোজিশন তো নাই, এখন সরকারের লোকজন কেন কাজ করতে পারছেন না, এটাই দেখা উচিত। এখানে মুশকিলটা হচ্ছে আইনের চেয়ে ব্যক্তি বড় হয়ে গেছে, আইনের চেয়ে ব্যক্তির শাসন বড় হয়ে গেছে। এখন আইনটা কাজ করছে না, গভর্নেন্স সিস্টেমটা কাজ করছে না। একজন এমপি হতে পারেন, এমপির একটা নির্দিষ্ট আইনের মধ্যে তো এমপিকে কাজ করতে হবে। এমপি ইচ্ছা করলে যা খুশি তা তো করতে পারেন না। কিন্তু এখন এমপি, ইউএনও এবং লোকাল পলিটিশিয়ান, তারা যদি ইচ্ছা করে টোটাল লোকাল গভর্নমেন্টকে অকার্যকর করে দিতে পারেন। এখন তাই হচ্ছে কোনো কোনো জায়গায়। যারা এটা সমঝোতা করে চলতে পারছেন না, তারা পারছেন না। তো এটা কেন হবে? যার যেখানে কাজ তিনি সেখানে কাজ করুন, ইউনিয়নের কাজ ইউনিয়ন করুক, উপজেলার কাজ উপজেলা করুন। এবং জেলা পরিষদ, একটা জেলা পরিষদ গঠিত হয়েছে, এটা আবার নতুন ইলেকশনের সময় এসে যাচ্ছে। জেলা পরিষদটা কিন্তু বলতে গেলে মূলত অকার্যকর। জেলা পরিষদের কোনো খবরই নেই। এই প্যান্ডেমিকের সময় জেলা পরিষদটা কিন্তু ওরকম কোনো কাজে লাগানো হয়নি। কারণ জেলা পরিষদগুলোতে কিন্তু খুব সিনিয়র লিডাররা কিন্তু চেয়ারম্যান, তারা একসময় কোনো কেউ এমপি ছিলেন, পার্টির বড় পজিশন হোল্ড করেছেন, তারা কিন্তু ওখানে কাজ অকার্যকর, জেলা পরিষদের চেয়ারম্যানরা। হ্যাঁ, একটা মোটা ভাতা দেওয়া হচ্ছে, গাড়ি দেওয়া হয়েছে, এটা নিয়ে ওনারা চলাচল করছেন, আরামে আছে। ঠিক চেয়ারম্যান মেম্বারদেরও কিন্তু ভাতা বেতন বাড়ানো হয়েছে। এটা একদম শক্তিশালী হয়ে গেছে না? শক্তিশালী তো হয়নি। এটা ভাতা বেতনের জন্য তো ওখানে লোক যাচ্ছে না, আমরা লোক পাঠাচ্ছি না, তারা তো জনসেবার জন্য যাচ্ছেন। ওই কাজটা তারা সঠিকভাবে করতে পারছেন কিনা। তো সুতরাং এখন সবকিছু হাওয়া অন্য দিক থেকে ঘুরছে। একদিকে প্রজেক্টাইজেশন, আর দিকে বেতন ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে, অপরদিকে অহেতুক কতগুলো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে, যেগুলোর সাথে আইনের কোনো সম্পর্ক নেই। যেমন ধরেন ইউনিয়ন পরিষদ কামরুল সিদ্দিকীর সময় ইউনিয়ন পরিষদ ভবনগুলো তৈরি হয়েছে, অনেকগুলো ভবন তৈরি হয়েছে, দেখবেন খুব সুদৃশ্য দোতলা বিল্ডিং ইউনিয়ন পরিষদের। এই বিল্ডিংটা বেশিরভাগ জায়গা খালি, কারণ বিল্ডিংটা করা হয়েছিল যে ইউনিয়ন লেভেলে 7টা মিনিস্ট্রির 13টা অফিসার কাজ করেন বা কর্মচারী, তারা সবাই, তাদের কোনো অফিস নাই ইউনিয়ন,
তারা এই বিল্ডিংটাতে বসবেন এবং তাদের তাদের সার্ভিসটা ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা হবে, ইউনিয়ন পরিষদের সাথে কোঅর্ডিনেশন করে তারা কাজ করবেন। এই আইনের মধ্যে এই জিনিসটা আছে, কিন্তু আইনের মধ্যে বলা হয়েছে হস্তান্তর যোগ্য, হস্তান্তর করা হলো এই শব্দটা বলা হয় না, একটা শব্দের মার পেছে এটাকে রেখে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আজকে 2009 সালে আইন হয়েছে, এখন পর্যন্ত হস্তান্তর যোগ্য রয়ে গেছে, অযোগ্য হলো না আর, এরা আর হস্তান্তরিত হলো না। ওই বিল্ডিং গুলা খালি, ওই মানুষগুলো যখন কাজ করে তারা কাকে সেবা দেন, কি সেবা দেন, এটার কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি আমার কেউ নাই। আমি আপনার যখন প্রেজেন্ট করছিলাম এই ফাইন্ডিংস গুলো তখনও বলেছি, একটা উপজেলা লেভেলে সরকারের বেতনভোগী কর্মচারী কর্মকর্তার সংখ্যা 1600 থেকে 1800। এই 1600-1800 কর্মকর্তা কর্মচারী সরকারের বেতন ভাতা পেনশন নিয়ে তারা সকল জনগণকে কি সেবা দিচ্ছেন, এটার কোনো পরিমাপ করার কোনো পদ্ধতি নাই, এটার কোনো পরিমাপ করার কোনো পদ্ধতি নেই। এটা যদি পরিমাপ করার পদ্ধতি না থাকে তাহলে আমরা গভর্নেন্স এস্টাবলিশ করবো কিভাবে? ধন্যবাদ। মিস্টার মশিউর রহমান রাঙা। না, ঠিকই বলছেন উনি, কথাগুলো ওনার সঙ্গে আমার একটাও দ্বিমত হয় না কোনো সময়, কোনো কারণেই। কেননা উনি অনেক জানা লোক, এবং আমি মন্ত্রণালয়ে যাওয়ার পরে আমি ওইগুলো আস্তে আস্তে জেনেছি। এবং এখন যে নির্বাচনগুলো হচ্ছে সেইগুলো কিন্তু আসলেই এমপিদের ইচ্ছার উপরে নির্বাচনগুলো হচ্ছে। আপনি এমপি, আপনি কাকেই মনোনয়ন দেবেন, সে কিন্তু ওইখানে একটা সরকারি দলে হলেও তার কোনো কথাই নেই, তাহলে কিন্তু আপনি এসেই যাবেন। সুতরাং নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা, এটাও ঠিক মতো সঠিক মতো হচ্ছে না। দুপুরের পরে এক পক্ষ বলছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, আমরা নির্বাচন থেকে সরে দাঁড়ালাম, বা আমরা এই নির্বাচন আমরা মানি না। পুনর্নির্বাচনের জন্য একটা মামলা করে দিলেন, কিংবা একটা ইয়ে করে দিলেন, হাইকোর্টে আবার মামলা জটের মধ্যে আর একটা সংযোজিত হলো আর কি। তো এরকমই এমএমদেরও একই অবস্থা, মারামারি হচ্ছে, মারামারি করতেছে, নিজেরা মারামারি করতেছে। কেন এখন তো যেমন সরকারি দল নির্বাচন করবে, বিএনপি কিন্তু অলরেডি বলে দিছে আমরা এই নির্বাচনে অংশগ্রহণ আর করব না। এবং তারা আজকে আমি পত্রিকা দেখলাম তারা উপজেলাতেও আর করবে না, এবং অন্য কোনো নির্বাচনে তারা এই সরকার সময়ের অংশগ্রহণ করবে না। তাহলে রইলাম আমরা বিরোধী দল, অ্যাকর্ডিং টু পার্লামেন্ট আমরা উই আর দ্য লার্জেস্ট অপোজিশন পার্টি অফ পার্লামেন্ট, 26 অনলি, আমরা 26 জন মাত্র, 350-র মধ্যে মহিলা সহ 350-র মধ্যে 26 জন। আমরা কি বলবো ওখানে? ওখানে একটা কিছু উল্টাপাল্টা বলতে গেলেই তো হুলাস্তুর কাণ্ড হয়ে যাবে, মানে কথা বলতেই পারবেন না আপনি 26 জনের মধ্যে আপনারাই বা বলবেন কিভাবে? আপনারা তো আষ্টে পৃষ্ঠে লেগেই ছিলেন বহু বছর। না, আমরা তো 96-এ আমরা সমর্থন দিয়েছি, আমরা 100, আমরা সেটাই তো বলছি যে আপনারা পেয়েছিলাম, বিএনপি পেয়েছিল 116, আমরা তখন ইচ্ছা করলে 116 আর 100 আর 35 মিলে দেখেন 151 হয় একদম। আর এসএস সাহেবরাতে না গিয়ে এসএস সাহেব বললেন যে না, 21 বছর আওয়ামী লীগ কথা বললে আর বিএনপি আমাকে অত্যাচার করেছে। জি ভাই ভাই কথা বললে 26 জন লাগে না, 6 জনও বলতে পারে। ইন্ডিয়ান ওটা পার্লামেন্টে লাভ হয় না খুব একটা, ওটা লাভের দরকার নাই তো, আমরা পার্লামেন্টের লোকের বিরোধিতার স্বার্থে বিরোধিতা করা হয়, কিন্তু লাভের হিসাব কিছু কাজ হয় না। যারা গেছে তার কাছ থেকে কথা শুনতে চাই আমরা জনগণ। ও কালকে আপনার কাছে চলে আসবে আপনার দুদকের লোকজন যে আপনার নামে আপনার হাতে আংটি আছে, এটা তো আপনি হিসাব দেন নাই, সুতরাং হিসাবটা দিয়ে আপনি এর মধ্যেই হিসাবটা দিয়ে দেন। তাহলে আর একটা প্রবলেম অ্যারাইজ করে আসলে, এগুলো তো আর বলা যায় না, না বলে উপায়ও তো নাই, বুঝেন না আপনারা না বলা পর্যন্ত। নানাবিধ কারণে আমরা এই সরকারের প্রতিমন্ত্রী ছিলাম, গতবার আমি স্থানীয় সরকারই ছিলাম। তো আমি ব্যক্তিগতভাবে যেটা আমি বলি আপনাকে, সেটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর এই বিষয়গুলো নিয়ে, দুর্নীতি নিয়ে, বা কোনো চেয়ারম্যান হয়ে আসুক কেউ, উনি বারবার বলেন যে একজন চেয়ারম্যান না আসলে কিন্তু আমাদের গভর্নমেন্ট পড়ে যাবে না, একজন পৌরসভার মেয়র না আসলে আমাদের গভর্নমেন্ট পড়ে যাবে না, আমাদের সিটিতে একজন না আসলে পড়ে যাবে না। কিন্তু তার সঙ্গে যারা রয়েছেন, তাকে যারা অ্যাসিস্ট করতেছেন, তারা নিজেরা কিন্তু উদ্যোগী হয়ে সেখানে চলে যাচ্ছেন। আমরা রিসেন্টলি শহীদপুরের নির্বাচন আমরা দেখেছি, সেখানেও কিন্তু একই অবস্থা, মানে সব জায়গায় যেন একটা পুনরাবৃত্তি এইটাই হচ্ছে। এবং আমরাও হয়তো কোনো এক সময় আমাদেরও মাননীয় চেয়ারম্যান আজকে বলে দিয়েছেন, উনিও একটি মিটিংয়ের মধ্যে, যে আমরা আর এখন সরকারের বা অ্যালায়েন্স কোনো পার্টি আমরা তাদের সঙ্গে নই, আমাদের নির্বাচনে আমাদের সঙ্গে তাদের কিছু আসনে ভাগাভাগি আমরা করে নিয়েছিলাম, এই পর্যন্ত, এর বেশি কিছু আমাদের সঙ্গে ভবিষ্যৎ আর করবেন না, সম্পর্ক নেই। ভবিষ্যতে কার সঙ্গে সম্পর্ক করব না করব এটা উনি বলছেন, এই ডিসিশনটা আপনারা আমাকে ছেড়ে দেন, আমি আই উইল ডু ইট, আমি এটা করব। সুতরাং উনি এখন থেকে ঘোষণা দিয়েছেন যে পার্লামেন্টে আপনারা সরকারের মানে পক্ষে ঠিক ওভাবে না বলে, ভালো কথাগুলো ভালো বলবেন, খারাপ কথাগুলো যেভাবে খারাপ যেগুলো যেখানে হয় সেগুলো সে বলতে হবে। একটা মানুষ লক্ষ্মীপুরে একজন মানুষ বলতেন না এতদিন, এখন বলবেন আর কি? না, আমরা বলি নাই, তারা বলেছি আমরা, এবং রওশন এরশাদ এত তীর্যক ভাষায় বলেছে
প্রধানমন্ত্রীকে যে এই ফরমালিন নিয়ে, তারপর বিভিন্ন ইস্যু নিয়ে কিন্তু উনি বলেছেন, ইউনিভার্সিটি নিয়ে, যানজট নিয়ে মহা কথাটা উনি বলেছেন, যানজট। যে একটা দিন বোরখা পরে আপনি আপনি কারে করে আপনি শুধু বোরখা পরে আপনি গুলিস্তার মধ্যে গিয়ে ঘুরে আপনি বাসায় আসেন, কখন যান কখন আসেন আপনি একদিন শুধু দেখেন, তারপরে আপনি বুঝবেন যে যানজট কাকে বলে, কত রকম কি কি। আমরা বুঝি, আপনি এটা বুঝতে পারবেন না। আমরাও পুলিশ থাকে কম বুঝি, কিন্তু আর যারা জনগণ আছে তারা কি কষ্ট, নিদারুণ কষ্টটা করে, এটা আপনি একদিন নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। তো কাজেই আপনারা যখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যখন হাইওয়ে দিয়ে চলে যান, বাসি হাঁক দিয়ে চলে যান, রাস্তা খালি হয়ে যায়, মনে হয় যে আপনি বোধহয় ঢাকায় বোধহয় মানুষ জনসংখ্যা কমে গেছে। জনসংখ্যা কিন্তু আরো বাড়তেছে, দিন দিন কমতেছে না, দিন দিন আরো বাড়তেছে। সুতরাং এই বিষয়গুলোর দিকে বিশেষ করে স্থানীয় সরকার একটা অনেক বড় একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটাকে নিরপেক্ষ করে এটা যাতে সবাইকে সমভাবে দেখে, চোরকে চোর বলে এবং চোরকে যে চোর নয় তাকে চোর বলে এটাকে তাদেরকে জনপ্রতিনিধিত্ব থেকে সরিয়ে দেওয়ার কোনো কারণ নেই, এবং এটাতে জনগণও খুশি হয় না, মানুষও খুশি হয় না। এবং এই কর্মকাণ্ডগুলো থেকে সরকারকে আমরা বলবো যে একটু একটু নজর দেওয়ার জন্য আমরা বর্তমান যে স্থানীয় সরকারে আছেন যারা, তাদেরকেও আমি অনুরোধ করবো ব্যক্তিগতভাবে যে প্লিজ আপনি একটু দেখেন, যারা দোষ করে না তাদের নামে অকারণে আপনারা যেন কোনো মামলা দিয়েন না। আর যারা দোষ করছে, চোখের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে সবকিছু, গরিব মানুষের জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। অহেতুক ওই আইন দিয়ে, যে আইন আছে ওই আইন দিয়ে যদি আপনি আইনের পরিপন্থী কোনো কর্মকাণ্ড করেন, সেটাও কিন্তু এক প্রকার দোষ, সেটাও করা উচিত নয়। প্রফেসর তোফায়েল আহমেদ, জাস্ট 30 সেকেন্ডসে কিছু যোগ করবেন আপনি, 30 সেকেন্ড। আমি যেটা বলতে চাই, আমাদের সমাজ তো অনেক অগ্রসর হয়েছে, এবং সমাজের অগ্রসরতার সাথে সাথে স্থানীয় সরকারের মধ্যে অনেক গুণগত পরিবর্তন হয়েছে, এবং সেগুলো সবই পজিটিভ। এখন ধরুন ডিজিটাইজেশন মোটামুটি গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে, এবং ইউনিয়ন পরিষদগুলো কিন্তু এখন ডিজিটাইজড হয়ে গেছে। এখন কিন্তু ভালোভাবে কাজ করার মোক্ষম সময়। এই রিলিফের একটা বিষয় কম্পোনেন্ট, এটা এত বড় কম্পোনেন্ট না এখন। আমরা রিলিফ নিয়ে যত বেশি ভাবিত চিন্তিত, রিলিফ জিনিসটা কিন্তু এখন খুব বেশি একটা ডমিনেন্ট বিষয় নয়। তার বাইরে যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামগুলো আছে, সেগুলোর মধ্যে কিছু কিছু ব্যতিক্রম ব্যত্যয় থাকলেও এগুলো কিন্তু একটা শৃঙ্খলার মধ্যে আছে। আমি বলবো না যে এটা পুরোপুরি শৃঙ্খলার মধ্যে আছে। এখন যেটা প্রয়োজন হচ্ছে, এখানে এটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, লোকাল গভর্নমেন্টটা একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন। এখানে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব না আসলে এখানে একটা ওয়ার্ক কালচার, লোকাল লেভেলে একটা সুস্থ পলিটিক্যাল কালচার গ্রো করবে না। এটা না করা পর্যন্ত এটা কোনো কার্যশীল হবে না। কারণ এটা সরকারি অফিস হলে এটা একজন লোককে পদ চেঞ্জ করলে আরেকজন লোক দিলে একটু হয়তো কাজ হতো, কিন্তু এটা সরকারি অফিস না। এটা একটা ধারাবাহিকতার মাধ্যমে কাজ করবে। এটা পলিটিক্যাল কালচারের ভিতরে কিন্তু এটা কাজ করতে হবে। সুতরাং এখানে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নাই। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক তোফায়েল আহমেদ এবং মিস্টার মশিউর রহমান রাঙা আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল স্থানীয় সরকার ব্যবস্থাকে কিভাবে শক্তিশালী করা যায়, এর দুর্বলতাগুলো কি, প্যান্ডেমিকের সময় আমরা কি চেহারা দেখলাম, সেগুলো নিয়ে প্রফেসর তোফায়েল আহমেদ একটি ব্রিফ তৈরি করেছেন পলিসি মেকারদের জন্য, এবং মিস্টার মশিউর রহমান রাঙা যেহেতু এই মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত ছিলেন, মন্ত্রিত্ব করেছেন, দুজনের কাছ থেকে আমরা শুনলাম মূল কথা। সংকটগুলো অনেকগুলো, একটি সংকট তো এলোই যে সহজে বরখাস্ত করবার যে ক্ষমতা মন্ত্রণালয়ের আছে, এটি দিয়ে আসলে সরকার এই সরকার ব্যবস্থাকে, স্থানীয় সরকারকে শক্তিশালী করা যাবে না। আইনের শাসনের প্রশ্ন ওনারা তুলেছেন, এবং সেটি নিশ্চিত করতে হবে। ব্যক্তির চেয়ে ব্যক্তি এখন অনেক ক্ষেত্রেই সরকারের চাইতে বড় হয়ে যাচ্ছে, আইনের চাইতে বড় হয়ে যাচ্ছে। এটি বাংলাদেশের একটি বড় দুর্বলতা, সেটি সকল পর্যায়ে ওনারা মনে করেন। কাজেই এর থেকে আসলে বেরিয়ে আসতে গেলে যেটি দরকার সেটি হচ্ছে ওই ঘুরে ফিরে গণতন্ত্রের কথা বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, এগুলো ছাড়া কোনো বিকল্প নেই। এবং স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করবার দরকার নেই, সেটিও বলেছিলেন। কারণ যে আইন কানুন আছে সেগুলোই যথাযথভাবে প্রয়োগ করলে বা সেগুলো কার্যকর করলেই আসলে স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হয়ে যায়। এবং এই যে লোকাল গভর্নমেন্টের কথা ওনারা বলতে গিয়ে কথাও বলছিলেন যে আমরা সবসময় গুড গভর্নেন্স বা সুশাসনের কথা বলি, শাসনটাই থাকা দরকার, এবং শাসনটা ভালো হলেই, মানে শাসনটা ঠিকমতো, শাসন ব্যবস্থাটা কাজ করলেই আসলে সুশাসনটা নিশ্চিত করা যায়। এবং ফেয়ার ইলেকশনের কথা বলেছেন, যেটি সবচেয়ে জরুরি, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। এবং ফেয়ার ইলেকশন হলে ফেয়ার লোকও পাওয়া যাবে, এবং তার থেকে ফেয়ার কার্যক্রম বা ক্রিয়াকলাপও পাওয়া যাবে। কাজেই সেই দিকগুলোতে আমাদের অনেক বেশি মনোনিবেশ করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।